এভিয়েশন খাতের কর্মীদের জন্য ভ্যাকসিন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বেবিচকের চিঠি অগ্রাধিকার দেয়া হচ্ছে, জানালো অধিদপ্তর অ্যাপে নিবন্ধনের তাগিদ। করোনা প্রতিরোধে আবারও ২০ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা, তালিকায় নেই বাংলাদেশ। মালয়েশিয়ায় বৈধ হতে বাড়ছে প্রবাসীদের আবেদন। ভুটানের পর এবার নেপালের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। আমদানি রপ্তানি খরচের পাশাপাশি কমবে ভারত নির্ভরতা, দাবি কৃষিমন্ত্রীর। এবং মাঘের শীত ফাঁকি দিয়ে উত্তরাঞ্চলে আমবাগানে উঁকি দিচ্ছে আমের মুকুল। বৈরী আবহাওয়া মোকাবিলায় ব্যস্ত বাগান মালিক, রাসায়নিক ব্যবহার না করার পরামর্শ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জরুরি সেবাদাতা হিসেবে দেশের এভিয়েশন খাতের সম্মুখ সারির কর্মীদের জন্য করোনার ভ্যাকসিন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকা প্রয়োগে এভিয়েশন খাতকে অগ্রাধিকার দেয়া হচ্ছে, তবে প্রতিটি সংস্থার কর্মীকে সুরক্ষা ওয়েবসাইটে বা অ্যাপে নাম নিবন্ধন করতে হবে। হাজারা শিউলির রিপোর্ট। করোনা মহামারীতে লকডাউন চলাকালেও জীবনের ঝুঁকি নিয়ে বিমানবন্দরে সেবা নিশ্চিত করেছেন এভিয়েশন খাতের কর্মীরা। ২ মাস নিয়মিত শিডিউল ফ্লাইট বন্ধ থাকলেও চলেছে চার্টার্ড ও বিশেষ ফ্লাইট। গেল জুনে প্রথমে অভ্যন্তরীণ ও পরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন তারা। সিভিল এভিয়েশন ছাড়াও বিমানবন্দরে কর্মরত এয়ারলাইন্স, ইমিগ্রেশন, কাস্টমস, পুলিশ, আনসার সহ সরকারি বেসরকারিভাবে এ খাতের কর্মীদের টিকার বিষয়ে অগ্রাধিকার দিতে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছে সিভিল এভিয়েশন। এভিয়েশন এবং আমাদের বিমানবন্দরে যারা কর্মরত আছে অথবা এয়ারলাইন্সে যারা চাকরি করতেছে তারা তো সবাই ফ্রন্টলাইনের মতোই, যাত্রীরা যারা আসতেছেন বিদেশ থেকে তাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। এই জন্য আমি অনুরোধ করেছি আমাদের স্বাস্থ্য অধিদপ্তরকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমরা প্রায়োরিটি দেওয়ার জন্য। ৮ থেকে ১০ হাজারের টিকা লাগবে আমার এখানে। সুনির্দিষ্ট নির্দেশনা পেলে এয়ারলাইন্সের কর্মীরাও টিকা গ্রহণের সুযোগ নেবে বলে জানান ইউএস বাংলার এই কর্মকর্তা। ভ্যাকসিনের যে ব্যাপারটা আছে এটা আমরা সব অপেক্ষা করছি সরকারের সিদ্ধান্তের উপরে। সরকার থেকে যদি স্পেসিফিক এয়ারলাইন্স সেক্টরের স্টাফদের জন্য কোনো ধরনের কোনো ফ্যাসিলিটিস দেয় তাহলে আমরা সেই সুযোগগুলো হয়তো নেব। এভিয়েশন খাতের কর্মীদের জন্য সিভিল এভিয়েশন চাহিদাপত্র পাঠালেও টিকা পেতে কর্মীদের সুরক্ষা ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা। কেউ যদি মনে করে যে না আমি লিস্ট পাঠিয়ে দিছি আমারটা হয়ে গেছে, সেটা কিন্তু হবে না। ওনারা তো দিয়েছেন, ক্যাটাগরি ওয়াইজ দিয়েছেন, তো এখন ওনাদেরকে MIS এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং এটা রেগুলারই ওনাদের কাছে SMS যাবে। যারা যারা আপনার লিপিবদ্ধ লিস্টটা পাঠিয়েছেন তারা দয়া করে www.surakha.job.bd-তে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করে ফেলুন। প্রাথমিকভাবে ৬টি লটে মোট ৩ কোটি করোনা ভ্যাকসিন কিনবে সরকার। ভারত থেকে উপহার হিসেবে পাওয়া ২০ লাখ টিকা সরবরাহ করা হবে বৃহত্তর ঢাকায় বিভিন্ন খাতের অগ্রাধিকার কর্মীদের। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় চলছে করোনার ভ্যাকসিনেশনের প্রশিক্ষণ কার্যক্রম। এই মুহূর্তে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী হারুনুর রশিদ এবং চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন সহকর্মী ফারুক আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাব হারুনের কাছে। হারুন, করোনা ভ্যাকসিন প্রদানের যারা প্রদানকারী, যারা টিকাটা প্রদান করবেন তাদের প্রশিক্ষণ কার্যক্রম উপজেলা পর্যায়ে শুরু হয়েছে। এর আগে জেলা পর্যায়ে 2 দফায় 4 দিন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং যারা ওইখানে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তারা এবার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রশিক্ষণ দিচ্ছেন। অর্থাৎ যারা সরাসরি মানুষকে এই টিকাগুলো প্রদান করবেন তাদেরকেই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তারা এখানে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন যে কিভাবে এই করোনা ভ্যাকসিনগুলো প্রয়োগ করতে হবে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে কি ব্যবস্থা নিতে হবে বা এই স্বাস্থ্য অধিদপ্তরের যে গাইডলাইন রয়েছে টিকা প্রদানের সেই বিষয়গুলো যারা মাঠ পর্যায়ে কাজ করবেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে দেওয়া হচ্ছে। তো আমরা যদি একটু বলি এই করোনা ভ্যাকসিন প্রদান করার জন্য জেলা পর্যায়ে স্বাস্থ্য বিভাগ যে পদক্ষেপ নিয়েছে সেটি হচ্ছে যে জেলা সদরে এই করোনা ভ্যাকসিন প্রদানের জন্য 13টি
বুথ থাকবে এবং এছাড়া যে প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 3টি করে বুথ থাকবে এবং সেই 3টি বুথে 2 জন করে প্রতিটি বুথেই প্রশিক্ষিত যারা অভিজ্ঞ টিকাদানকারী আছেন তারা এখানে টিকাগুলো প্রয়োগ করবেন এবং এই যারা টিকাগুলো প্রয়োগ করবেন তাদেরকেই এই প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে দেয়া হচ্ছে, অর্থাৎ আগামী কালকের মধ্যেই এই প্রশিক্ষণগুলো সমাপ্ত হবে বলে আমরা জানতে পেরেছি। জেলা সিভিল সার্জন জানিয়েছেন যে এই 4 তারিখের মধ্যে উপজেলা পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর তারা তাদের যে প্রস্তুতি 7 তারিখে সারা দেশের মতো ময়মনসিংহেও এই টিকা প্রদান কার্যক্রম শুরু হবে এবং সেই প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। আর একটি বিষয় যদি বলি যে এই টিকা যারা গ্রহণ করবেন তাদের এখন অনলাইনে রেজিস্ট্রেশন বা নিবন্ধন কার্যক্রম চলছে। অনলাইনে নিবন্ধন যারা করবেন তারা এই টিকা নিতে পারবেন। প্রাথমিক পর্যায়ে যে 15টি ক্যাটাগরি রয়েছে যাদেরকে প্রাধিকার দেওয়া হয়েছে তারা থাকবেন। এছাড়াও 55 বছরের ঊর্ধ্বে যারা বয়সী নাগরিক রয়েছেন তাদেরকেও এই প্রথম পর্যায়ে এই টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে এবং সেই লক্ষ্যেই এই কার্যক্রম চলছে। আরেকটা বিষয় জেলা সিভিল সার্জন ডক্টর ABM মসিউল আলম আমাদের জানিয়েছেন যে প্রান্তিক পর্যায়ে অনেক বয়স্ক ব্যক্তি আছেন যারা আসলে যে তথ্য প্রযুক্তির যে সুবিধা সেই সুবিধাটা তারা পাবেন না, যার কারণে তাদেরকে এই উপজেলা জেলা ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে স্বাস্থ্যকর্মী যারা আছেন বা স্বাস্থ্য বিভাগের লোকজন তারা তাদেরকে এই অনলাইন নিবন্ধন কার্যক্রমে সহায়তা করবেন। এছাড়াও যেখানে বুথ থাকবে প্রত্যেকটি বুথের পাশেই একটি করে এখানে নিবন্ধনের জন্য লোকজন থাকবে। যারা নিবন্ধন করতে পারেনি তারা তাৎক্ষণিকভাবে এসেও নিবন্ধন করতে পারবেন এবং যারা নিবন্ধন করবেন তারাই শুধু এই টিকাগুলো গ্রহণ করতে পারবেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি চাঁদপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ, তিনি জানাবেন সেখানকার খবর। হারুন, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে ময়মনসিংহের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকায় যারা অংশ নেবে তাদের প্রশিক্ষণ চলছে, ঠিক একইভাবে চাঁদপুরের 7 উপজেলায় একযোগে এই প্রশিক্ষণ কর্মসূচি চলছে। গতকাল থেকে শুরু আজকে দ্বিতীয় দিনে যারা নার্স, স্বাস্থ্য সহকারী এবং উপস্বাস্থ্য সহকারী যারা সরাসরি ভ্যাকসিনেশনে অংশ নেবে তাদের এই প্রশিক্ষণ কার্যক্রম সংশ্লিষ্ট উপজেলা কমপ্লেক্স গুলোতে শুরু হয়েছে সকাল 10টা থেকে এবং চলবে দুপুর 12টা পর্যন্ত। আমি এই মুহূর্তে আছি কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, যেখানে সকাল 10টা থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম তদারকি করতে চাঁদপুর থেকে ছুটে এসেছেন জেলা সিভিল সার্জন ডক্টর সাখাওয়াতুল্লাহ। তিনি আমাকে জানিয়েছেন যে চাঁদপুরে একযোগে যে 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রশিক্ষণ কর্মসূচি চলছে সেখানে নার্স, স্বাস্থ্য সহকারী, উপস্বাস্থ্য সহকারী এমন 42 জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর বাইরেও আরো স্বেচ্ছাসেবক থাকবে যাদের আগামীকাল প্রশিক্ষণ দেওয়া হবে, একদিনের প্রশিক্ষণ। আর দুদিনের যে প্রশিক্ষণ হচ্ছে আসলে এটি দ্বিতীয় দিনে মানে শেষ দিনের প্রশিক্ষণ। সেখানে কিভাবে করোনা ভ্যাকসিনেশন করা হবে, যারা এই টিকা গ্রহণ করবে তাদের শরীরে প্রয়োগ করতে হবে কিভাবে এবং কতটুকু সময় বিশ্রাম নিতে হবে, তাদেরকে মনোবল কিভাবে চাঙ্গা রাখতে হবে, আসলে এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করছেন। আরেকটি বিষয় হলো যে চাঁদপুরে ইতিমধ্যে যে 72,000 করোনা টিকা পৌঁছেছে সেগুলো যে কার্যক্রম সেটি আগামী রোববার থেকে সারা দেশের মতো চাঁদপুরে শুরু হবে এবং ফ্রন্ট লাইনে যারা ছিলেন অর্থাৎ সম্মুখ সারির যারা যোদ্ধা, যারা করোনা শুরু থেকে এ পর্যন্ত লড়ে যাচ্ছেন, করোনা যারা আক্রান্ত হচ্ছেন তাদের সেবা দিতে তাদের পাশে থেকেছেন, মূলত তাদের স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পুলিশ সহ যারা সম্মুখ সারি তাদেরকে এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে টিকা দেওয়ার এই প্রক্রিয়াটার কার্যক্রমে এখন মূলত চলছিল। আমাকে জেলা সিভিল সার্জন আরো জানিয়েছেন যে আজ বিকেল 3টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিবের সঙ্গে সারা দেশের সিভিল সার্জন, জেলা প্রশাসক সহ যারা সংশ্লিষ্ট রয়েছেন সবার একটি ভিডিও কনফারেন্স হবে এবং সেখানে আগামী 7 ফেব্রুয়ারি কিভাবে করোনা ভ্যাকসিনেশন করা হবে সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হবে। তো আমি চাঁদপুরে যে সবশেষ পরিস্থিতি বলতে পারি যে চাঁদপুরে আসলে করোনা শুরুতে যে একটা ধাক্কা লেগেছিল সেটি ক্রমশ এখন আসলে অনেকটা স্তীমিত হয়ে গেছে। এখন যে এই সময়টি চলছে তার মধ্যে আমি বলতে পারি যে গত প্রায় 10 মাসে চাঁদপুরে 88 জন করোনা পজিটিভ নিয়ে মৃত্যুবরণ করেছেন এবং এর মধ্যে প্রায় 3,000 জন করোনা আক্রান্ত হয়েছিলেন, যাদের বেশিরভাগের সুস্থ হয়ে ফিরেছেন। তো এই ছিল আমার কাছে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনা ভ্যাকসিনেশনে যারা অংশ নেবেন তাদের প্রশিক্ষণের সবশেষ তথ্য। শ্রেয়া, করোনার ভ্যাকসিনেশনের প্রশিক্ষণ কার্যক্রমের বিস্তারিত জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন চাঁদপুর থেকে সহকর্মী ফারুক আহমেদ এবং ময়মনসিংহ থেকে সহকর্মী হারুনুর রশিদ। করোনা নিয়ন্ত্রণে এশিয়া, ইউরোপ এবং আমেরিকার অন্তত 20টি দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে রিয়াদ।
মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার স্থানীয় সময় রাত 9টা থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। নিষেধাজ্ঞার তালিকায় ভারত এবং পাকিস্তানের নাম থাকলেও নেই বাংলাদেশের নাম। জেদ্দা থেকে আরও জানিয়েছেন আল মামুন শিপন। কোভিড-19 বিস্তার কমাতে নিজ দেশের নাগরিক, কূটনৈতিক, স্বাস্থ্যকর্মী এবং তাদের পরিবার ব্যতীত এশিয়া, ইউরোপ ও আমেরিকা সহ 20টি দেশ থেকে অভিবাসী নাগরিকদের সৌদি আরবে প্রবেশ বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। বুধবার সৌদির স্থানীয় সময় রাত 9টা থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা। এর আগে গত 3 জানুয়ারি সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নিয়ে সব ধরনের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল দেশটি। এছাড়া মহামারী করোনা ভাইরাসের কোভিড-19 সংক্রমণ রোধে মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরা পালন বন্ধের ঘোষণা দিয়েছিল সৌদি আরব। গেল বছর মোটে 10,000-এর মতো মুসলিমকে পবিত্র হজ পালন করার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে সাধারণত প্রতি বছর গড়ে 25 লাখের মতো মুসলিম পবিত্র হজ পালনের সুযোগ পান। সৌদি আরবে 3,68,639 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 6,383 জন। শনাক্ত ব্যক্তিদের মধ্য থেকে সুস্থ হয়েছেন 3,60,110 জন। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। মালয়েশিয়া বৈধতায় অংশ নিতে প্রবাসীদের মাঝে রেকর্ড সংখ্যক পাসপোর্ট বিতরণ করেছে বাংলাদেশ দূতাবাস। নেওয়া হয়েছে নানা কার্যক্রম। বৈধ হতে নতুন পাসপোর্টের জন্য আবেদন বেড়েছে কয়েক গুণ বেশি। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা শ্রমিকদের 4টি খাতে বৈধতা দিতে আনডকুমেন্টেড মাইগ্রেন্ট রিক্যালিব্রেশন প্ল্যান প্রোগ্রাম চলমান রয়েছে, যা চলবে আগামী 30 জুন পর্যন্ত। এই প্রক্রিয়ায় বৈধ হতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্টের আবেদন বেড়েছে আগের চেয়েও কয়েক গুণ বেশি। বৈশ্বিক মহামারীতেও প্রবাসীদের পাসপোর্ট সরবরাহ সচল রাখতে নিরলস কাজ করে যাচ্ছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। পাসপোর্ট সেবা দিতে গিয়ে বেশ কয়েকজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে। অবৈধদেরকে বৈধ ঘোষণা করার পরে বাংলাদেশ হাইকমিশন চমৎকারভাবে এবং আন্তরিকতার সহিত অনলাইনের মাধ্যমে পাসপোর্ট সেবা দিয়ে যাচ্ছে। পাসপোর্ট পাবো কিনা না পাবো তার জন্য চিন্তিত ছিলাম। তো এখন অনলাইনের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়ে আমার ওই পাসপোর্ট পাওয়ার পরে আমার তেমন আর কোনো চিন্তা নাই। প্রবাসীদের দুঃসময়ে বাংলাদেশ হাইকমিশন প্রবাসীদের সবসময় সেবা দিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। করোনার বিধিনিষেধের মধ্যেই পাসপোর্ট কার্যক্রম সময়োপযোগী করতে অ্যানালগ থেকে ডিজিটাল করা হয়েছে। সেই সঙ্গে পাসপোর্ট বিতরণে অনলাইন বুকিং সিস্টেম সহ পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের বিষয়টি সহজ করা হয়েছে। পাসপোর্ট পেতে কোনো প্রকার দালালের প্ররোচনায় পড়ে প্রতারিত না হয়ে প্রবাসী বাংলাদেশিদের হাইকমিশনের ফেসবুক পেজের মাধ্যমে সংযুক্ত থেকে সেবা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন দূতাবাস কর্তৃপক্ষ। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এবার বাধাহীন বাণিজ্যিক বন্ধনে জড়াচ্ছে বাংলাদেশ আর নেপাল। ভুটানের পর দ্বিতীয় দেশ হিসেবে চলতি মাসেই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ করতে যাচ্ছে বাংলাদেশ, নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত। বৈঠক শেষে কৃষিমন্ত্রীর দাবি, নেপালের সঙ্গে নতুন এই চুক্তির মাধ্যমে শুধু পণ্য আমদানি রপ্তানি ব্যয়ই নয়, বরং কমবে ভারত নির্ভরতাও। ধরুন এই মুহূর্তে দেশের চাহিদা পূরণে কিছু মশলা জাতীয় পণ্য আনতে হবে নেপাল থেকে, যেখানে সস্তায় পাওয়া যায় ভালো মানের পণ্য, কিন্তু আমদানি করা পণ্য সরাসরি ঢুকতে পারবে না বাংলাদেশে, নানান চুক্তির জটিলতায় যা আসে ভারত ঘুরে। বাণিজ্যিক সম্পর্কে দীর্ঘদিন ধরে চলমান এমন সংকট সমাধানে এবার ঐক্যমতে পৌঁছেছে নেপাল আর বাংলাদেশ। এই মাসেই হতে যাচ্ছে বহুল আলোচিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে নেপালের রাষ্ট্রদূত জানান, চুক্তি স্বাক্ষর হবে ফেব্রুয়ারিতেই। বাংলাদেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে আমরা আরো উঁচুতে নিয়ে যেতে চাই। তারই প্রাথমিক ধাপ নতুন বাণিজ্য চুক্তি। দুদেশের উচ্চ পর্যায়ে গ্রিন সিগন্যাল দিয়েছে। আমার বিশ্বাস এই ফেব্রুয়ারিতেই এটি সম্পূর্ণ হবে। কৃষিমন্ত্রী মনে করছেন, পণ্য পরিবহন খরচ নিয়ন্ত্রণের সঙ্গে ব্যয় কমাবে পিটিএ, পাশাপাশি পণ্য আদান প্রদানে কমে আসবে ভারতের উপর নির্ভরশীলতাও। এলাচ, তারপর অনেক মশলা, এগুলো এখন থেকে আমরা রপ্তানি ইন্ডিয়ার থ্রুতে আসে, আমরা সরাসরি নেপাল থেকে করলে আরো কম দামে আনতে পারবো। বর্ষাকালেও এখন মানুষ টমেটো খেতে চায়, দাম অনেক বেশি থাকে,
নেপালে অনেক সময় ধরে টমেটো হয়, সামারেও টমেটো হয়, সেই টমেটোগুলো আমরা ইচ্ছা করলে আনতে পারি। চুক্তি বাস্তবায়িত হলে পোশাক, সিরামিক্স, ওষুধ সহ ৪২টি পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। আর চা, কফি, মশলা, জুয়েলারি সহ ২০টি পণ্য শুল্ক ছাড়াই বাংলাদেশে পাঠাতে পারবে নেপাল। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এবার নিজের খরচে ২.৫ লাখ নারী উদ্যোক্তা আর ৪০,০০০ দক্ষ চালক তৈরি করতে চায় সরকার। এজন্য নেওয়া আলাদা দুটি প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য তোলা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে অর্থ বছরের ২১তম সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে শুরু হওয়া সভায় প্রায় ১১,০০০ কোটি টাকার ৭টি প্রকল্প অনুমোদনের জন্য এনেছে পরিকল্পনা কমিশন। এর মধ্যে যানবাহন চালনার প্রশিক্ষণ নামের প্রকল্পটির সম্ভাব্য বরাদ্দ ১০৫ কোটি ৯৪ লাখ টাকা। আর তৃণমূলের নারী উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের ব্যয় হতে পারে ৪২৭ কোটি ৯৭ লাখ ৭৮ হাজার টাকা। এছাড়া পল্লী সড়কে সেতু নির্মাণ ও ঢাকায় পরিবেশ সম্মত উপায়ে টেকসই পানি সরবরাহ নিশ্চিতে উপস্থাপিত দুটি প্রকল্পে বড় ধরনের সংশোধনী এনে অতিরিক্ত প্রায় ৫,৫০০ কোটি টাকা বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। সভায় চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে বহুল আলোচিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পটিও। পরিকল্পনা কমিশন মনে করছে ৪,৩৪৭ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি বাস্তবায়িত হলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে বাড়বে দেশীয় কর্মসংস্থানের সুযোগও। সভা শেষে অনুমোদিত প্রকল্প ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের। এই মুহূর্তে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, বছরের ২১তম একনেক সভাটি শুরু হয়েছে সকাল 10:30টায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সভার সভাপতিত্ব করছেন। এবং আজকের সভায় আপনারা এরই মধ্যে জেনেছেন 7টি প্রকল্প আলোচনার জন্য টেবিলে উপস্থাপন করা হয়েছে, যেটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে। এই প্রকল্পগুলোর সম্ভাব্য ব্যয় ১০,৯৪৫ কোটি টাকার কিছু বেশি। এবং আপনারা জানেন যে আজকে যে প্রকল্পগুলো উপস্থাপন করা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর প্রকল্প। এই প্রকল্প প্রায় ৪,৫০০ কোটি টাকার প্রকল্পটি আজকে চূড়ান্ত অনুমোদন পেলে এটি আসলে যে কার্যক্রমগুলো ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে সেখান থেকে আরও বেশ কিছু কাজ কিন্তু সরকার এগিয়ে নিতে পারবে বলে তারা ধারণা করছে। পরিকল্পনা কমিশনের যে মত আমরা সেটি পর্যালোচনা করে যেটি দেখলাম যে সরকার মনে করছে যে এখানে বিদেশি বিনিয়োগ এবং দেশীয় জনশক্তির কর্মসংস্থান বৃদ্ধির জন্যই শিল্পনগরীটি যে নির্ধারিত সময়ে প্রকল্পটি শেষ করার ব্যাপারে সরকার কিন্তু খুবই জোর দিচ্ছে এবং বারবারই পরিকল্পনা কমিশনকে সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে প্রকল্প বাস্তবায়নে ব্যয়ের ক্ষেত্রে যেন স্বচ্ছতা বজায় থাকে এবং নির্ধারিত সময়ে যেন প্রকল্পটি শেষ করা যায় তার ব্যবস্থা কিন্তু করার জন্য সরকার বারবারই জোর দিচ্ছে। আরেকটি ব্যাপার আমরা দেখছি যে আপনারা এরই মধ্যে জেনেছেন যে দুটি প্রকল্প আজকে খুব এটি বাংলাদেশে যে জনশক্তি উন্নয়ন বা কর্মসংস্থানের দক্ষতা উন্নয়নের জন্য দুটি প্রকল্প আনা হয়েছে। তার একটি হলো নারী উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প এবং আরেকটি হলো দক্ষ চালক তৈরি। আপনারা জানেন যে সড়ক দুর্ঘটনা নিয়ে সরকার বেশ সোচ্চার এবং কিছুটা সরকারের উপর মহলেও বেশ অস্বস্তি রয়েছে যে এত সড়ক তৈরি করা হচ্ছে, এত উদ্যোগ নেওয়া হচ্ছে, রাস্তায় আলাদা আলাদা লেন করা হচ্ছে, একমুখী চলাচল নিশ্চিত করা হচ্ছে, কিন্তু তারপরেও যে সড়ক দুর্ঘটনা কমছে না এই ব্যাপারে কিন্তু সরকার বেশ একটু উদ্বিগ্ন। যে কারণে কিন্তু এবার দক্ষ চালক ৪০,০০০ চালক তৈরি হবে দেশের ৮ বিভাগের ৪০টি জেলায় এবং এই দক্ষ চালক তৈরির এই প্রকল্পটিতে কিন্তু ৪৫০ কোটি টাকার মতো খরচ হবে এবং এই প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে সরকার মনে করছে যে দুর্ঘটনার পরিমাণ অন্তত কিছুটা কমে আসবে যেগুলো চালকদের কারণে হয়। আরেকটি প্রকল্প আমরা জানি যে ডিজিটাল উদ্ভাবনী একটি প্রকল্প এসেছে ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প, এটি আইসিটি বিভাগ বাস্তবায়ন করবে। এখানে আপনারা জানেন কারওয়ান বাজারে জনতা টাওয়ার রয়েছে, আইসিটির একটি বড় প্রতিষ্ঠান। জনতা টাওয়ারের ঠিক পাশে আরেকটি দ্বিতীয় ভবন তৈরি করা হবে যেখানে হাইটেক পার্কের আদলে গড়ে তোলা হবে প্রযুক্তি এবং উদ্ভাবনী শক্তি এবং স্টার্ট আপদের জন্য একটি নির্ভরযোগ্য জায়গা। তো আমার কাছে শ্রেয়া এখন পর্যন্ত একনেক সভা থেকে এই ছিল সবশেষ। পরবর্তীতে পরিকল্পনা মন্ত্রীর ব্রিফিংয়ে আমরা জানতে পারবো যে আসলে ঠিক কতগুলো প্রকল্প অনুমোদন হলো এবং এই প্রকল্পগুলোর বাস্তবায়ন ব্যয় ও প্রক্রিয়া নিয়ে। শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষ থেকে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ আকর্ষণে মুদ্রা পাচারের ভূস্বর্গ হিসেবে পরিচিত সুইজারল্যান্ডে আয়োজন করা হবে রোড শো।
চলতি মাসে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া রোড শোর সংবাদ সম্মেলনে মঙ্গলবার কথা জানান বিএসইসি চেয়ারম্যান। বিশ্লেষকরা বলছেন, এমন আয়োজনের পাশাপাশি বিদেশে ব্রোকারেজ হাউসের ডিজিটাল বুথ চালু হলে দেশের পুঁজিবাজারে পাচার হওয়া অর্থের একটা অংশও ফেরত আসবে। হরিপদ সাহার রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে কাজ করা 1 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশির পাঠানো রেমিটেন্স অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। গত বছর করোনা মহামারীতেও রেমিটেন্স প্রবাহ বেড়েছে। এবার পুঁজিবাজারে প্রবাসীদের পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে দুবাইয়ে রোড শো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ব্রোকারেজ হাউসের প্রথম ডিজিটাল বুথও খোলা হবে দুবাইয়ে, যা পর্যায়ক্রমে চালু হবে অন্যান্য দেশেও। লন্ডনে করছি, আমরা রোমে করব, টরন্টোতে করব, নিউ ইয়র্কে করব, হংকং, সিঙ্গাপুর, সাংহাই, টোকিও, মালয়েশিয়া সব জায়গায় হচ্ছে এবং সবগুলোর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, কিন্তু আমরা করোনার কারণে পাচ্ছি না। আপনারা জেনে খুশি হবেন, ক্রেডিট সুইস, যেটা একটা সুইস কোম্পানি, সুইস ব্যাংক, বাংলাদেশি ইনভেস্টমেন্টের জন্য এত ইন্টারেস্টেড যে ওরা নিজেরা বাংলাদেশ রোড শো স্পন্সর করে আয়োজন করতে যাচ্ছে এবং আমাকে গতকালকে মে মাসের কথা তারা বলেছে। 9 থেকে 12 ফেব্রুয়ারি 4 দিনের আয়োজনে পুঁজিবাজারের বিভিন্ন দিকের পাশাপাশি শরিয়া ভিত্তিক বন্ড, সুকুক এবং ইকুইটি ও ভেঞ্চার ক্যাপিটালে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হবে 4টি উপস্থাপনায়। বিশ্লেষকরা বলছেন, লাভ সহ বিনিয়োগের অর্থ ফেরত নেওয়া সহজ হওয়ায় বাজারে গতি আসবে। জিএফআই ডেটা অনুযায়ী অ্যারাউন্ড ইন এ ইয়ার 64,000 কোটি টাকার মতো পাচার হচ্ছে। সেই টাকারও দেখা যাবে অনেক টাকা দেখা যাবে যে এই ইনভেস্টমেন্টের মাধ্যমে যে নিটা অ্যাকাউন্ট যেটা আছে সেই অ্যাকাউন্টে ইনভেস্টমেন্টের মাধ্যমে ক্যাপিটাল মার্কেটের থ্রুতে দেখা যাবে যে বাংলাদেশে প্রচুর টাকা ইন হবে। ভালো ব্যবসায়িক প্রতিষ্ঠানকে পুঁজিবাজারমুখী করতে আগামী বাজেটে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর ছাড় 7.5 থেকে বাড়িয়ে 15% করার সুপারিশ করা হবে বলে জানান বিএসইসি চেয়ারম্যান। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বাজেটে কালো টাকা সাদা করার বিষয়টি সহজ করে দেয় তা নিরুৎসাহিত করছে সৎ করদাতাদের। কালো টাকার উৎসগুলো সর্বপ্রথম খুঁজে বের করা উচিত। মঙ্গলবার এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত ভার্চুয়াল সংলাপে এসব পরামর্শ দেন বক্তারা। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে প্রায় 10,220 কোটি টাকা অপ্রদর্শিত আয় 900 কোটি টাকার উপরে কর দিয়ে বৈধ করেছেন 7,445 জন করদাতা, যা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি। চলতি বছরের বাজেটে অপ্রদর্শিত আয় সম্পর্কিত আইনে পরিবর্তন আসায় করদাতারা অপ্রদর্শিত আয় বৈধ করতে উৎসাহিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কালো টাকা সাদা করার নৈতিকতা এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে চলছে বিতর্ক। আবার করোনা মহামারীর কারণে সরকারের ব্যয় বাড়ায় বেড়েছে রাজস্ব আদায়ের প্রয়োজনও। অপ্রদর্শিত আয় বৈধ হওয়ায় দেশের অর্থনীতির লাভ হচ্ছে না ক্ষতি, এ নিয়ে নানা তথ্য উঠে আসে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের ভার্চুয়াল সংলাপ কালো টাকা সাদা হচ্ছে অর্থনীতির লাভ না ক্ষতি। রিয়েল এস্টেটে আমরা দেখছি যে এখান থেকে কালো টাকা অনেক উৎস হচ্ছে, কিন্তু সেখানেই আবার আমরা এই টাকাটাকে সুযোগ করে দিচ্ছি, আবার ওখান থেকে আবার কালো টাকা হবে এবং আবার ওখানে সুযোগ করে দিচ্ছি। মানে এই দুষ্ট চক্রটা থেকেও বোঝা যায় যে আমাদের আসলে আমরা সমাধান করতে চাই নাকি সুযোগ দিতে চাই। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বিশেষ কর সুবিধার সুফল নিয়ে বলেন, এ ধরনের সুবিধা সৎ করদাতাদের নিরুৎসাহিত করবে। The central problem is that we are all in a way failed. রাজস্ব বোর্ড কিংবা বিশেষজ্ঞ কেউই খুঁজে বের করছেন না কালো টাকার উৎসগুলো কি। বিশেষ কর সুবিধা সত্যি অর্থনীতির জন্য ইতিবাচক কিনা এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে গবেষণা করতে হবে। In which you are expecting to find black money. এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সীমিত পরিসরে ও স্বল্প সময়ের জন্য এই সুযোগ অর্থনীতির জন্য সহায়ক হলেও দীর্ঘমেয়াদে অর্থনীতিতে এটি ক্ষতিকর। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। মাঘের শীতকে ফাঁকি দিয়ে রাজশাহীর বাগানগুলোতে আগেভাগেই উঁকি দিয়েছে আমের মুকুল। গেল 2 সপ্তাহে এই রোদ এই কুয়াশায় এমন বৈরী পরিস্থিতি থাকায় মুকুল বাঁচাতে ব্যস্ততা বেড়েছে বাগান মালিকদের। তবে অতি উৎসাহী হয়ে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করে ভালো ফলনের নিয়ম মেনে যত্নের পরামর্শ কৃষি বিভাগের। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট।
চোখ জুড়ানো সবুজের সমারোহে রাজশাহীর বাগানগুলোতে শতজতা ছড়াচ্ছে ক্ষীরসাপাত, গোপালভোগ, ল্যাংড়া সহ নানা জাতের আম গাছ। মাঘের শীতেও তাপমাত্রা বৃদ্ধিতে আম গাছের শাখায় শাখায় শোভা পাচ্ছে আমের আগাম, স্বর্ণালী মুকুল। ফল গবেষণা কেন্দ্রের তথ্যমতে বাগানের 15% গাছ ভরেছে মুকুলে। তার যত্নে ব্যস্ততা বেড়েছে বাগান মালিকদের। মুকুল আসা শুরু হয়েছে, আমরা বিভিন্ন ধরনের পরিচর্যাগুলো আমরা নিচ্ছি। গাছের গোড়াতে পোকা লেগে থাকে, ওগুলি স্প্রে করে বিষ দিয়ে করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। আগাছা না গাছের গোড়ায় আসে, সেই জন্য গোড়া সাফ করছে এবং কুবান দিছি। তবে গেল সপ্তাহ জুড়ে শীত কুয়াশার আধিক্য ও হুটহাট আবহাওয়ার পরিবর্তনে মুকুলের সঠিক পরিচর্যা নিয়ে চিন্তিত বাগান মালিকরা। কুয়াশাটা তাড়াতাড়ি ছুটলে পারা খুব ভালো হয়, মানে মুকুলটা নষ্ট হয়ে যাচ্ছে। এই কুড়িগুলান খেয়ে ফেলছে যে পোকাতে, সেই পোকাগুলো নিধনের জন্য আমরা কিছু স্প্রে দিচ্ছি। মুকুলটা আপনার নষ্ট হয়ে যায়, ওই জন্য কীটনাশক ব্যবহার করি আমরা। আর এই পরিস্থিতির উত্তরণে কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছেন কৃষিবিদরা। বিভিন্ন ভিটামিন বলে, অনেকেই বলে ডিলাররা, বিভিন্ন গ্রোথ হরমোন বলে, এগুলো দেওয়ার দরকার নাই। আপনার গাছে যদি কোনো রোগ পোকামাকড় না থাকে, গাছের বৃদ্ধি যদি স্বাভাবিক থাকে, তাহলে এমনি স্বাভাবিকভাবে আমাদের আমের ভালো ফলন হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলার 17,500 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে বাগানগুলোর শতভাগ গাছে আসবে মুকুল। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। করোনা পরিস্থিতিতে ইতালির জিডিপি কমেছে 8.9%, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বাজে অবস্থা। সেই সঙ্গে গত এক বছরে ইতালি জুড়ে 4,31,000 মানুষ স্থায়ী চাকুরি হারিয়েছে, যার মধ্যে রয়েছে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি। মঙ্গলবার ইতালির জাতীয় পরিসংখ্যান অফিসে এ তথ্য তুলে ধরে। ভেনিস থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। করোনার ভয়ঙ্কর আগ্রাসনে লন্ডভন্ড প্রাচীন সভ্যতার দেশ ইতালি। দেশ জুড়ে কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে অর্থনীতি, যার প্রভাব পড়েছে দেশটির জিডিপিতে। 2020 সালের ইতালির জিডিপি কমেছে 8.9%। এতে স্থানীয়দের পাশাপাশি নানা সমস্যার সম্মুখীন হয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। করোনার কঠিন পরিস্থিতিতে আমাদের মতো যারা ব্যবসায়ী আছে, আমরা কম বেশি সবাই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদেরও দুটি প্রতিষ্ঠান আছে, সেটা দীর্ঘ 8 মাস ধরে বন্ধ আছে। করোনার পরিস্থিতির কারণে 1 বছর 2 মাস আমাদের কাজকর্ম নেই। আর যারা ব্যবসা বাণিজ্য করেন, আসলে সবাই বাসার বন্দি, ব্যবসা বাণিজ্য তেমন হয় না। ইতালির অর্থনৈতিক সহযোগিতা ও বিকাশ সম্পর্কিত সংস্থার রিপোর্ট বলছে, ইতালিতে কর্মক্ষেত্রে নিয়োজিত প্রায় অর্ধেক হল নারী, যারা পুরুষের তুলনায় বেশি শিক্ষিত। পর্যটন, সেবা, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করে নারীরা। তবে এই করোনাকালে কেবলমাত্র গত ডিসেম্বর মাসে 99,000 নারী কর্মসংস্থান হারিয়েছেন, যার মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশি নারীরাও। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। স্পেনের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম একটি মাদ্রিদের রাজপ্রাসাদ, দ্য রয়্যাল প্যালেস অফ মাদ্রিদ। শুধু দৃষ্টিনন্দন স্থাপত্য শিল্পই নয়, প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবেও ভ্রমণ পিপাসুদের আগ্রহ এই স্থাপনাটিকে ঘিরে। মাদ্রিদ থেকে প্রাসাদটির বিস্তারিত জানাচ্ছেন তারিকুল হাসান আশিক। স্প্যানিশ ভাষায় প্যালেসিও রিয়াল দ্য মাদ্রিদ, যা ইংরেজিতে দ্য রয়্যাল প্যালেস অফ মাদ্রিদ নামেই পরিচিত। কাগজি কলমে প্রাসাদটি স্প্যানিশ রাজপরিবারের বাসভবন হলেও দীর্ঘদিন ধরে এটি স্পেনের রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান স্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া স্পেনের কয়েকশো বছরের গুরুত্বপূর্ণ ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই প্রাসাদটি। 1,35,000 বর্গমিটার আয়তনের প্রাসাদটি শুধু ইউরোপের সবচেয়ে বড় প্রাসাদই নয়, পৃথিবীর কয়েকটি বড় প্রাসাদগুলোর একটি। স্থাপনাটিতে শুধু কক্ষই রয়েছে 3,418টি, যার প্রত্যেকটির শিল্পকলা ভিন্ন ভিন্ন। কর্তৃপক্ষের হিসেবে স্বাভাবিক সময়ে প্রতি বছর কমপক্ষে 20 লাখ পর্যটক প্রাসাদটি ভ্রমণে আসেন। অন্যান্য বছর প্রাসাদটি দেখতে দর্শনার্থীদের লাইন রাস্তা পর্যন্ত চলে যায়। এবছর চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। আশা করি সামনে আবার পর্যটকদের পদচারণা বাড়বে। মাদ্রিদে যারা আসবেন তাদের বলবো, আপনারা সুযোগ থাকলে অবশ্যই প্রাসাদটি ভ্রমণ করবেন। এটি দেখে না গেলে আপনাদের মাদ্রিদ ভ্রমণই বৃথা হবে। 1738 সালে এই প্রাসাদটির মূল নির্মাণ কাজ শুরু হলেও প্রাথমিক অবকাঠামো দাঁড় করানো সম্ভব হয় 1751 সালে। এরপর ভাস্কর্য শোভিত করার কাজ চলে 1759 সাল পর্যন্ত। এর আগেও বিভিন্ন রাজপরিবার ভিন্ন ভিন্ন রূপে ব্যবহার করে প্রাসাদটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ,
মাদ্রিদ, স্পেন। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এভিয়েশন খাতের কর্মীদের জন্য ভ্যাকসিন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে বেবি চকের চিঠি, অগ্রাধিকার দেয়া হচ্ছে, জানালো অধিদপ্তর। অ্যাপে নিবন্ধনের তাগিদ। করোনা প্রতিরোধে আবারও 20 দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশের নিষেধাজ্ঞা। তালিকায় নেই বাংলাদেশ। মালয়েশিয়ায় বৈধ হতে পারছে প্রবাসীদের আবেদন। এবং মাঘের শীত ফাঁকি দিয়ে উত্তরাঞ্চলে আমবাগানে উকি দিচ্ছে আমের মুকুল। বৈরী আবহাওয়া মোকাবিলায় ব্যস্ত বাগান মালিক। রাসায়নিক ব্যবহার না করার পরামর্শ। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।